ইনস্টিগেট করবার চেষ্টা করেছে। ভয়াবহ মব লিঞ্চিং তোমাদের দলের জন্য হয়েছে। না, মব লিঞ্চিং তো বিজেপির থেকে শিখতে হবে। সারা দেশে যেভাবে মব লিঞ্চিং হচ্ছে, যেভাবে আকলাককে তার বাড়িতে ফ্রিজের মধ্যে নাকি গরুর মাংস রাখা ছিল, সেই সন্দেহে যেভাবে আকলাককে খুন করেছিল বিজেপির আরএসএসের বাহিনী, ভিএইচপির বাহিনী, তো মব লিঞ্চিং তো বিজেপির থেকে শিখতে হবে, আমাদের থেকে কী করে শিখতে হবে? ত্রিপুরায়, আমাদের পাশের রাজ্য ত্রিপুরায় প্রত্যেক দিন আপনারা দেখতে পাবেন যেভাবে মব লিঞ্চিং হচ্ছে। সুতরাং বিজেপি মব লিঞ্চিং নিয়ে বড় বড় লেকচার মারবে, এসব থাক, অনেক হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে, আমার প্রথম প্রশ্ন, চন্দ্রকুমার রথ তাকে কারা খুন করলো? চন্দ্রনাথ রথ তাকে কারা খুন করলো? তার আগে শুভেন্দু অধিকারীর যে 4জন না 5জন আত্মসহায়ক থেকে শুরু করে তার বডিগার্ডরা খুন হলো, সেই খুনগুলো সব হচ্ছে যে তদন্ত হয়েছে, তার খুনিরা ধরা পড়েছে। আমি একদম ধর্ষণের ঘটনাকে যুক্ত করছি না, আমি তদন্তের কথা বলছি। আমি তদন্তের কথা বলছি। আমি অত্যন্ত সেনসিটিভ বিষয় জেনেই তদন্তের। প্রত্যেকের বাড়িতে কম বেশি এরকম। আরে আমার বাড়িতে মেয়ে আছে, আমার কন্যা সন্তান আছে, আমার কন্যা সন্তান আছে, হ্যাঁ আমার কন্যা সন্তান আছে। সুতরাং তুমি সেই পার্সপেক্টিভে দেখো। আরে আমি একটা বাবা, আমি আমার মেয়ে আছে, সেই বাবা মায়ের বক্তব্যই শোনালাম। আমি বলছি তো দেবাশিস দা, আমার মেয়ে আছে, আমি বাবা। সুতরাং আমার তো ফিলিংস আছেই যে আমার মেয়ে পড়তে যায়, স্কুলে যায়, যে ইয়ে হয়, যদি কিছু হয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে, আমি তার মানে এটা নয় যে আমার দেশের আইন আছে। এখানে আমার পাশে প্রাক্তন পুলিশ কর্তা, তিনি পুলিশে দীর্ঘদিন চাকরি করেছেন, আমার থেকে অভিজ্ঞতা তার বেশি। উনি জাস্টিফাই করলেন এনকাউন্টারকে জাস্টিফাইড করা না। আপনি ভাবুন, গত পরশুদিন একজন গ্রেপ্তার হয়েছে, আর গতকাল রাত্রিবেলা সে গুলিতে খুন হয়ে গেল, এনকাউন্টার করে দেওয়া হলো। আপনি জানতে পেরেছেন যে এই ঘটনার সঙ্গে এই ব্যক্তি বাদ দিয়ে আর কারা 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 যুক্ত ছিল? আপনি জানতে পেরেছেন আদেও এই ব্যক্তি? হয়তো পুলিশ জানতে পেরেছে। তাহলে পুলিশ তাহলে যদি জানতেই পারে, কারণ কালকে ডিজি সেখানে উপস্থিত ছিলেন, পুলিশ যদি সিএম গিয়েছিলেন, এসপি অফিসে বৈঠক হয়েছে। পুলিশ যদি জানতে পারে, তাহলে তো তদন্তটাকে আরো ভালো করে, আরো জুডিশিয়াসলি, আরো কুইকলি তদন্তটা করা উচিত ছিল। আপনি ভাবুন, উনি বলছিলেন না, কিন্তু সেই ত্রাস কোথায় তৈরি হতো ধর্ষকদের মনে? আমার কথাটা শুনুন। ত্রাস তো তৈরি হতো যদি আপনি ওই আরজি করের মামলা সিবিআই এত মানে কি বলবো লিঙ্গার না করতো। ত্রাস তো তখন হতো যে হাতরাস থেকে উন্নাও যেভাবে গণধর্ষণ হয়েছে, যেভাবে ব্রিজভূষণ থেকে কুলদীপ সিংহাররা ওইভাবে অত্যাচার করেছে। রাজনৈতিক কারণে বিজেপি শাসিত রাজ্য বলছো, তোমার রাজ্যের কথা বলো। আমি তো বলছি, আমি আমার রাজ্যের কথা বলছি। তো একের পর এক আমি তো চিৎকার করেছো, আজকে কেন তুমি বলছো এটা ঠিক? আমি নিজের রাজ্য থেকেই শুরু করছি। তুমি বলো একটা কেসে এমন কি হয়েছে আমাকে বলতে দেবে? তুমি বলবে। আপনি আমাকে বলুন যে আমাকে বলুন, আপনার চ্যানেলে বসেই আমরা জেসিবির কাণ্ড দেখেছি, আপনার চ্যানেলে বসেই আমরা হাঁসখালি দেখেছি। যদি সেই সময় দাঁড়িয়ে সেই তৎকালীন সরকার যদি কঠোরভাবে লিঙ্গারিং না করত, যদি সেইভাবে তদন্ত প্রক্রিয়াকে যদি প্রশাসনিক প্রভাব, সরকারি রাজনৈতিক দলের প্রভাব যদি না খাটাতো, তাহলে আজকে দাঁড়িয়ে এই ধরনের ঘটনা ঘটতো না। আমি বলছি, এনকাউন্টার করাটা কোনো সভ্য রাষ্ট্রে কোনো দায়িত্ব পুলিশের নয়। আমার দেশের সংবিধান, আমার দেশের আইন, তার নির্দিষ্ট সর্বোচ্চ সাজা আছে, তার মধ্যে দিয়ে সেই সাজা দিক, এটা আমরা কেউ অস্বীকার করতে পারবো না। তার মানে এটা আপনি বলেছেন, আমি বলি এবার প্রশ্নটা হচ্ছে পুলিশের সেলফ ডিফেন্স। আপনারা বলেছেন যে ওই অপরাধী তিনি হচ্ছে যে পুলিশের কোমর থেকে পিস্তল কেড়ে নিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে পুলিশের কোমর থেকে অপরাধী সে কোমর থেকে পিস্তল টেনে নিল, তার
তারপরে সে পিস্তল টেনে নেওয়ার পর সে পিস্তল দিয়ে গুলি চালিয়ে দিল, আবার পুলিশ তার পেটেও গুলি মেরে দিল। এই যে বিষয়টা, এর মধ্যে প্রশ্ন কি নেই দেবাশিস দা? আপনার মনে প্রশ্ন নেই? না, আমি কিন্তু ওই প্রশ্নের জায়গাতে আসছি না ভাই। হ্যাঁ নিশ্চয়ই, আমার প্রশ্ন হচ্ছে এনকাউন্টার যদি ধর্ষকের মনে ভীতি সৃষ্টি করতে পারে তাহলে সেই ক্ষেত্রে লিগ্যালিটি আর ইললিগ্যালিটি আমি দেখতে যাব না। দর্শকের মনে কখনো এইভাবে ভীতি সৃষ্টি করা যায় না যদি আপনি সমাজ থেকে সরকার থেকে প্রশাসন থেকে যদি এই ধর্ষণের বিরুদ্ধে প্রতিনিয়ত আপনার যে কাজগুলো দেওয়া আছে সংবিধান অনুযায়ী, আমাদের দেশের আইন অনুযায়ী, সেই কাজগুলোকে যদি আপনি না করতে পারেন, আমি একটা বিরতি নিই, প্রচার না করতে পারেন, ঠিক আমি ঠিক না গৌরব একদম গৌরবের জায়গাটা বলেছে একদমই তাই। সরকার 2 মাস এসছে, আর শুনুন না, সরকার 2 মাস এসছে, কিন্তু সরকার 2 মাস আসার আগে যেদিনকে আর কি শপথ নিতে যাবেন সেদিনকেই চন্দ্রনাথ রথ খুন হয়েছিল। আপনি বলুন আজকের দিন পর্যন্ত সেই তদন্ত প্রক্রিয়া কোথায় গিয়ে পৌঁছেছে? আপনার কাছে উত্তর আছে? এইখানে আমরা বসে রয়েছি, এখান থেকে ঢিলছড়া দূরত্বে। আচ্ছা বেশ, আমি আসছি, এই বিষয়গুলো আলোচনা আসবে, কিন্তু আমি আবারও বলছি যে কোনো অপরাধের সঙ্গে এই নাবালিকা ধর্ষণ খুনকে আমরা মিলিয়ে দেখতে চাই না। শুধু নাবালিকা বলে নয়, যে কোনো মহিলা, তার বয়স যেটা, কারণ এই রাজ্যই তো মানুষ দেখেছেন যে প্রায় 60-70 বৃদ্ধাকে এই রানাঘাটের ক্ষেত্রে নদিয়ার ঘটনা, তাকে খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে এবং মানে জঘন্য অন্যায় ঘটেছে নানকে, একদম সন্ন্যাসিনীকে। তো এটা আমরা দেখেছি। তো আমার কথা হচ্ছে যে ধর্ষকদের ক্ষেত্রে আলাদা করে ভাবতে, গৌরব বলছে পরিস্থিতি ভীষণ খারাপ, কিচ্ছু হয়নি, কিন্তু গৌরব আবার ধীর গতিতে চলা বিচার ব্যবস্থার উপর আস্থা রাখছেন। কোথাও যেন বিচার ব্যবস্থাকে খানিকটা পকেটের ওই লজেনচুসের মতো ভাবতে শুরু করেছে অপরাধীরা। সেই ভাবনাটাকে পরিবর্তন করার জন্য কি এনকাউন্টার দরকার? আবার এই গৌরবের বক্তব্যের পর আবার গোরা চ্যাটার্জির কাছে আসবো একটা বিরতির পর ফিরে এসে। সঙ্গে থাকবেন। আমরা এই ঘটনা নিয়ে আলোচনা করব। গৌরব যেটা বলছেন যে আইনতভাবে এনকাউন্টার করা, এবং সিপিএমের নেতারাও বলছেন যেটা মধ্যযুগীয় বর্বরতার নামান্তর, এর একটা খারাপ দিক আছে যেটা বিপজ্জনক। মানে আজকে বিকাশবাবু এটাও বলেছেন যে যদি কেউ বলেন যে আপনি আমায় টন করেছেন, পুলিশ আমাকে তুলে নিয়ে পরের দিন আমায় যদি খরচ করে দেয় এবং সেক্ষেত্রে অভিযোগ যদি মিথ্যা পরবর্তীকালে প্রমাণিত হয়, আমরা কখনো মৃতকে আর ফিরিয়ে আনতে পারি না। গোরাদা, দেখুন, পশ্চিমবঙ্গে গত আমি বললাম যে 1982 পরের থেকে সেই যে আপনার কিশোর কুমার নাইট, বানতলা, তারপরে ধানতলা, এরকম ধরনের তবে বিজন সেতু, একের পর এক যে ইনসিডেন্ট ঘটে গেছে, এবং তার কোনো বিজন সেতুতে কোনো তো লোকই ধরা পড়েনি, কাউকে তো অ্যারেস্ট করেনি। তো এই ধরনের যে কন্টিনিউয়াস যে ফিনোমেনা চলে আসছে, গভর্নমেন্টের তরফ থেকে যে নেগলিজেন্স, সোসাইটির মধ্যে যে, পুলিশে ছিলেন তো? কোথায়? আপনি তখন পুলিশে ছিলেন তো? 1976-এ পুলিশের দারোগা আছেন। হ্যাঁ, তারপরে ওই সময় এই যে ঘটনাগুলোর সময় আপনি পুলিশে ছিলেন তো? কোথায় থাকবেন? তাহলে আপনি কি করছিলেন তখন? আমি কোথায় ছিলাম? তাহলে আপনি তো পুলিশে ছিলেন। তো আমি কি ওখানে? আপনি পুলিশে ছিলেন তো? তাহলে দায়টা তো আপনারও। কোথায়? আপনি তো পুলিশে ছিলেন তখন। আপনি আপনি ছিলেন তো সেই পুলিশে? আমি পুলিশের চাকরি, আরে আপনি পুলিশের চাকরি করতেন তো তখন? পুলিশের চাকরি ছেড়েছি একজন সিপিএম এর এমএলএকে। সিপিএম এর চাকরি কি করেছেন, বিপ্লব করেছেন না করেছেন আমার জানা নেই। আপনি পুলিশে তখন ছিলেন তো? 1980 তে পুলিশে ছিলেন কি ছিলেন না? তখন ছিলাম না। না, আপনি পুলিশের চাকরি ছিলেন না? ইয়েস, আমি চাকরি ছিলেন না। আরে শুনুন না, আমি চেঁচাবেন না। আমি 1980-তে আমি পুলিশের চাকরি ছেড়ে দিয়েছি ফ্রম জামুরিয়া পুলিশের, সেখানে থার্ড অফিসার ছিলাম, ছেড়ে দিয়েছি। কেন ছেড়ে দিয়েছি? কারণ বামফ্রন্টের এমএলএ যে ছিল সে দাঁড়িয়ে থেকে মার্ডার করিয়েছে, এবং আমি যখন বললাম তাকে অ্যারেস্ট করব, আমাকে করতে দেওয়া হয়নি। হ্যাঁ, সেই আগে আমি ছেড়ে দিয়েছি। এই ধরনের গল্প জানেন তো কলেজ স্ট্রিটে প্রচুর পাওয়া যায়। আচ্ছা, এরপরে আসবে একটা বিরতি নিয়ে ফিরে আসবো, আবার আসবো এই আলোচনায় আসবো আমরা। নিশ্চিতভাবে বানতলা, ধানতলা, অনিতা দেওয়ান, এগুলো তো উঠে আসে, এবং তারপর যদি তৃণমূল জমানা আমি যোগ করি, একেবারে পার্ক স্ট্রিট থেকে শুরু করে পর আপনাদের সবার জানা, আমি আর পুনরাবৃত্তি করছি না। সেই ক্ষেত্রে এটা একেবারে বাস্তব, আজকের দিনে দাঁড়িয়ে অপরাধীরা সেই অর্থে কোনো সাজা পায়নি,
সেই অর্থে অপরাধীদের সাজা মানুষ সামনেও দেখেনি। আজকে দেখুন 12 সালে ঘটেছে কামদুনির ঘটনা, কোথায় অপরাধীরা? তাদের সব দেখছে সাজা কমে যাচ্ছে, অদ্ভুতভাবে কমে যাচ্ছে সাজা, ভাবতে পারেন। এরপরে মানসিকভাবে একজন ধর্ষণের প্রতি অতিরিক্ত উৎসাহী হতেই পারেন, কারণ তিনি জানবেন যে তার করার কিছু নেই, মানে কেউ তাকে কিছু করবে না। সত্যি এই ভাবনা কতটা বিপজ্জনক। একটা বিরতির পর ফিরে আসবো, আবারও গোরাদা গৌরব দীপঙ্করদার কাছে যাব, সঙ্গে থাকুন। আপনার মনে হতে পারে আজকে যে গত সরকার এই এনকাউন্টারকে কিভাবে দেখতেন। হ্যাঁ, এনকাউন্টার হয়তো সেই অর্থে হয়নি, কিন্তু মানে ধর্ষণ কাজে ধর্ষণের ঘটনা এনকাউন্টার হয়নি। তবে আমার যতদূর মনে আছে কালিয়াগঞ্জের ক্ষেত্রে, কালিয়াগঞ্জের যখন এজিটেশন হচ্ছিল তখন মৃত্যুঞ্জয় বা সামথিং এলস, আমার ঠিক এখন মাথায় নেই, এরকম একজনকে কোমরের নিচে গুলি করে খুন, মানে পুলিশের সঙ্গে তার এনকাউন্টার হয়েছিল। সেটা সরাসরি তার সঙ্গে সে ধর্ষক নয়, ধর্ষণের সঙ্গে তার ঘটনার যোগ নেই গণ্ডগোলের ক্ষেত্রে। আচ্ছা, এবার আপনাদেরকে শোনাই যে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন চলছে সেই সময় দুজন সাংসদের বক্তব্য আপনাকে শোনাবো। এক হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর দ্বিতীয় হচ্ছে দীপক অধিকারী দেব। কি বলেছিলেন আসুন শোনাই একবার। মনে করি আইনসভায় এমন কঠোর আইন আনা দরকার যেখানে 7 দিনের মধ্যে এই খুনি এবং ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত। আমি একদম দ্ব্যর্থহীন ভাষায় বলছি, কেন আপনি 5 বছর 6 বছর 7 বছর ধরে ট্রায়াল চালাবেন মশাই? ধরনের নিন্দনীয়, জঘন্য, যত রকমের কুৎসিত ভাষা দিয়ে যদি এটাকে বলা হয়, তো আমার মনে হয় এইটাকে নিয়ে আমাদের সবারই জাগা উচিত। মানে আর আমার মনে হয় কি এমন কোনো আইন, এমন কোনো কানুন, তার জন্য আমি তো বলছি শুট অন সাইট করে দেওয়া হয়। মানে এই ধরনের লোক যদি চিহ্নিত হয়, এই লোকগুলোকে যদি সত্যি ধরা পড়ে এবং তারা যদি করে থাকে কুকর্মতাকে, তাদেরকে বাঁচিয়ে রেখে তাদের পিছনে সরকারি টাকা, তোমার আমার ট্যাক্সের টাকা নষ্ট করে লাভ নেই। কিন্তু যেহেতু আমি পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আমি এই শব্দগুলো ব্যবহার করতে পারি না, বিকজ আমাকে একটা কনস্টিটিউশন ল, আমাদের ডেমোক্রেসি অনেক বেশি স্ট্রং, কিন্তু স্ট্রং হলেও আমরা আমাদের মা বোনদের বাঁচাতে পারছি না। দীপঙ্কর দা, আমরা মা বোনেদের বাঁচাতে পারছি না, একজন সাংসদ বলছেন, দেব বলছেন। অভিষেক কি বলছেন যে এমন আইন আনতে হবে যাতে এনকাউন্টার করা উচিত। কিন্তু এর মধ্যে একটা জায়গা খুব ইম্পর্টেন্ট, আইন শব্দটা কিন্তু তারা ব্যবহার করছেন, যে হয়তো সেটা এনকাউন্টার থাকে না, তাহলে আমরা বলবো যে মৃত্যুদণ্ড হবে ওই শুটিং স্পট, যেরকম বিভিন্ন দেশে আছে, ফায়ারিং স্কোয়াডে দাঁড় করিয়ে। দেখুন, যে ঘটনাগুলো ঘটেছে, আমরা একটা কথা বলতে পারি, আপনি প্রভাসের মাকে দেখিয়েছেন, মা তার সন্তানকে আমি ধরেই নিলাম এনকাউন্টারে মেরে ফেলেছে, কিছু করেনি, আমি যেটা বোঝাতে আমি ধরে নিচ্ছি, তার মা জানার পরেও বলছে যে ও খারাপ কাজ করেছে, হয়েছে